এরপর তো আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। আজকে যে প্রক্রিয়াটা সম্পর্কে আমরা আলোচনা করব সেই প্রক্রিয়ার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। কিছুটা কি আইডিয়া করা যাচ্ছে? স্যার পাতন এখানে কি করতেছি স্যার? এমনি প্রক্রিয়াগুলো বলতে হবে স্যার। পাতন, হ্যাঁ পাতন তো ঠিক আছে, কোন প্রক্রিয়া এখানে দেখো তো কি করতেছে? আমি ছবি দেখে কিছুটা বলো। পাতন প্রক্রিয়াতে বুঝছি যে পাতন প্রক্রিয়া করবো আমরা। এখন এমনি ছবি দেখে এখানে কি হচ্ছে প্রথম ছবিটাতে? বাষ্পকে আমরা তরল পদার্থে পরিণত করা হচ্ছে। ভেরি গুড। তাহলে দেখো একটা দ্রবণকে প্রথম উত্তপ্ত করে কি করা হচ্ছে? বাষ্পে পরিণত করা হচ্ছে। এরপর সেই বাষ্পটাকে একটা শীতকের মধ্য দিয়ে এখানে যে 4, 5, 3 যেগুলো দিচ্ছে যেখানে ছবিতে, এই যে এটা লম্বা নলাকা যে অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি স্যার? একটা শীতক। শীতকের মধ্য দিয়ে যখন পাঠাইছে তখন দেখা যাচ্ছে ওই বাষ্পগুলো ধীরে ধীরে শীতল হয়ে আবার তরল পদার্থে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পাতন পদ্ধতি। এরপর এখানে আরেকটা পাতন পদ্ধতি দেওয়া আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কি করছে? স্টিম বা বাষ্পকে পাতন করছে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করব মূলত পাতন প্রক্রিয়া নিয়ে, যেখানে আমরা আশা করি 3 ধরনের পাতন সম্পর্কে আলোচনা করতে পারবো আজকে। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন, ঊর্ধ্বপাতন, এই 4টা পাতন প্রক্রিয়া। কি কি স্যার? পাতন থাকবে, আংশিক পাতন থাকবে, বাষ্পপাতন এবং ঊর্ধ্বপাতন, এই 4টা প্রক্রিয়া এবং এগুলোর ব্যবহার আমরা কিভাবে করবো এগুলোই আজকে থাকবে। তাহলে আজকের ক্লাস শেষে এগুলো সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং এগুলোর প্রয়োগগুলো, অর্থাৎ এই যে 4টা প্রক্রিয়ার কথা বলছি এগুলো প্রয়োগগুলো ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা পাতন বলতে মূলত কি বুঝি? পাতন বলতে বোঝানো হয়, এখানে দেখো আমরা একটা সমীকরণ দিয়েছি যে পাতন মানে হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। তাহলে এই দুইটা প্রক্রিয়া কি স্যার? আমাকে একটু ব্যাখ্যা করতে পারবে? এই দুইটা প্রক্রিয়া বলতে কি বোঝায়? বাষ্পীভবন কি আর ঘনীভবনই বা কি? তরলকে বাষ্পে পরিণত করা হচ্ছে বাষ্পীভবন, বাষ্পকে আবার শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করা হচ্ছে ঘনীভবন। ভেরি গুড। তাহলে আমরা কি করব? যে কোনো একটা তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করব, এই প্রক্রিয়াটাকে বলবো বাষ্পীভবন, এবং যে প্রাপ্ত বাষ্প সেই বাষ্পগুলোকে পুনরায় শীতল করে আমরা তরলে পরিণত করব, এই প্রক্রিয়াটাকে বলবো ঘনীভবন। তাহলে আমাদের পাতন প্রক্রিয়া হচ্ছে মূলত এই দুইটা প্রক্রিয়ার যোগফল, বাষ্পীভবন এবং ঘনীভবন, এই দুইটা প্রক্রিয়ার যোগফলটাকে আমরা বলবো পাতন। এখন স্যার এই যে পাতন প্রক্রিয়া এটা আমরা কার জন্য করব? মনে করো তোমাকে দুইটা তরল পদার্থ দেওয়া আছে, দুই বা ততোধিক তরল পদার্থ নিয়ে একসাথে মিক্স করে দিছে। ঠিক আছে, তো মিক্স করে দেওয়ার পর এখন তোমাকে বলছে যে এই মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করে ফেলো। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, যদি দেখো যে না এই যে 3টে উপাদান তোমাকে দেওয়া আছে, 2টা বা 3টে উপাদান, সেই 2টা বা 3টা তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়, এই শর্তটা একটু মাথায় রাখবে ভালো করে। এখানে বানানটা একটু ভুল হয়েছে, অব্রত টাইপ করতে গিয়ে স্ফুটনাঙ্ক বানানটা একটু ভুল হয়েছে, এটা তোমরা ভুল সঠিকটা দেখে নিও আগে। স্ফুটনাঙ্ক বানানটা একটু ভুল হয়েছে। তাহলে দেখো 2 বা ততোধিক তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়, তখনই আমরা পাতন প্রক্রিয়ার সাহায্যে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করতে পারবো। মনে থাকবে স্যার? এই শর্তগুলো লাগবে এমসিকিউর জন্য প্লাস সিকিউর জন্য। 2019 সালে চট্টগ্রাম বোর্ডের ক্যালাসন এবং পাতন দুইটা থেকে প্রশ্ন করছে মিক্স করে। তাহলে পাতন কখন করব মনে থাকবে? 2 বা ততোধিক তরলের মধ্যে যদি স্ফুটনাঙ্কের পার্থক্যটা কত হয় স্যার? 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়, তখনই আমরা পাতন প্রক্রিয়ার সাহায্যে তাদেরকে পৃথক করব। তাহলে এখানে আমরা পাতন প্রক্রিয়ার সংজ্ঞাটা দেখতে পাচ্ছি একটু আগে, যেটা যদিও বলা হয়ে গেছে। এই সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি যে তাপ প্রয়োগে তরলকে বাষ্প এবং বাষ্পকে ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করে মিশ্রণ থেকে ওই তরলটাকে পৃথক করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলবো পাতন প্রক্রিয়া। এখন এই পাতন পদ্ধতিটা কিভাবে করা হয় আমরা একটা ছবির মাধ্যমে দেখি। তাহলে স্যার এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা মিশ্রণ দেওয়া আছে এ এবং বি এর। এই যে দেখো আমাদের এখানে যে ফ্লাক্সটা আছে স্যার, এই ফ্লাক্সটার নাম কি কেউ জানি?
স্যার গোলতলি ফ্লাস্ক। স্যার ভেরি গোলতলি ফ্লাস্ক। ভেরি গুড, গোলতলি ফ্লাস্ক। ওটা অর্থাৎ এটার তলাটা গোল হওয়ার কারণে কিন্তু এটা স্যার বসতে পারে না, স্ট্যান্ডের উপর এটা বসতে পারে না, এই জন্য এটাকে বসাতে হবে। তো বসাতে গেলে যারা দেখো যে কথা যারা যে সকল বাচ্চারা এমনিতে বসতে পারে না, নতুন নতুন বসা শিখে, তাদেরকে কি করতে হয়? কিছু যে যেমন ধরে রাখতে হয়। হ্যাঁ ধরে রাখতে হয়। যেমন ওই যে আমার বাচ্চাকে যেটা করছে সেটা হচ্ছে যখন বসতে পারতো না বা যখন দাঁড়াতে পারতো না তখন ওয়াকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাহলে ওয়াকার কি থাকে, যে চারিদিকে কি থাকে, ঘেরাও দেওয়া থাকে, যে কারণে পড়ার সম্ভাবনা থাকে না। তো এখানেও কি জি করতে হচ্ছে স্যার। স্যার, এই যে এটাকে গলাটাকে আটকে রাখতে হচ্ছে। দেখো এই যে গোলতলি ফ্লাস্ক, এটা যেহেতু বসতে পারে না স্ট্যান্ডের উপর, সেজন্য এটা কি করছে, একটা এই ধরনের কি বলবো, এটা স্ট্যান্ডের সাহায্যে এটাকে আটকে দেওয়া হয়েছে, গলাটাকে আটকে দেওয়া হয়েছে। আটকে দেওয়ার পরে এখন আমরা এখানে কি করছি, যে দুই বা ততোধিক, যেমন এখানে এ এবং বি দুইটা তরলকে মিক্স করে দেওয়া হয়েছে। তো মিক্স করে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে এ এবং বি, এদের মধ্যে এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে কম। ঠিক আছে স্যার। এরপরে উপরে আমরা কি করব, একটা ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটা বন্ধ করে দিব, ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটা বন্ধ করে দিব, এবং যে ছিদ্রটা থাকে সেই ছিদ্র দিয়ে আমরা কি করবো, একটা থার্মোমিটার এর বাল্ব প্রবেশ করে দিব। এরপর এই ফ্লাস্কের সাথে একটা কি যুক্ত থাকে স্যার, শীতক। এটাকে এখানে যেটা যুক্ত আছে সেটাকে বলবো শীতক বা কন্ডেন্সার বলা হয় ইংলিশে। এই শীতকটা হচ্ছে মূলত স্যার একটা কি বলতে পারি, একটা খোলসের মতো, একটা লম্বা একটা কাচের খোলসের মতো, যেখানে এই নল দিয়ে মূলত বাষ্পটা, যে নলটাকে ভেতরে দেখা যাচ্ছে, ভেতরে কি নলটা দেখতে পাচ্ছি স্যার ছবিতে ভিতরে? জি স্যার। এই যে ভেতরে নলটা দিয়ে মূলত বাষ্পটা আসবে, কিন্তু বাইরের চারিদিকে যে আবরণটা বা খোলস যেটা আছে, সেই খোলসের মধ্যে দিয়ে আমরা কি করবো স্যার, পানি প্রবাহিত করব, ঠান্ডা পানি। দেখো এদিক দিয়ে আমরা একদিক থেকে ট্যাপ থেকে আমরা ঠান্ডা পানি প্রবাহিত করতেছি, এই যে ট্যাপের সাথে সংযুক্ত করে দিব, ঠান্ডা পানি প্রবাহিত করব। ঠান্ডা পানিগুলো এই যে পাইপ দিয়ে এদিকে আসবে, এই খোলসের মধ্যে কিছুক্ষণ জমা হবে, জমা হওয়ার পরে এই বাষ্প যেগুলো আসবে দিক থেকে, সেই বাষ্পগুলোকে সে শীতল, বাষ্পগুলো থেকে তাপ শুষে নেবে, যে কারণে বাষ্পগুলো শীতল হবে, এবং শীতল হওয়ার কারণে পানিগুলো উত্তপ্ত হয়। তো আমরা ক্যালোরিমিটার মূলনীতি জানি না স্যার, যে বর্জিত তাপ গৃহীত তাপ সমান। তাহলে এদিক থেকে যে পানিগুলো আসতেছে, সেই পানিগুলো এই বাষ্প থেকে তাপ শোষণ করে নেওয়ার কারণে পানিগুলোর তাপমাত্রা বেড়ে যাবে, যে কারণে পানিগুলো উত্তপ্ত হয়ে যাবে, এবং উত্তপ্ত হয়ে গেলে পানিগুলো এই যে নলটা আছে সেই নল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। কথাটাই বুঝছি? এদিক দিয়ে ঠান্ডা পানি আমরা পাঠাবো, ঠান্ডা পানিটা এদিক দিয়ে আসবে, আসার পরে এই খোলসের মধ্যে জমা হবে, এবং এখান থেকে যে ভেতরে নল দিয়ে যে বাষ্পগুলো আসছে, সেই বাষ্প থেকে তারা তাপ শুষে নেবে, যে কারণে বাষ্পগুলো তরল হবে। বাষ্প তরল হয়ে এদিক দিয়ে আলাদা একটা ফ্লাক্সের মধ্যে জমা হবে, আর পানিগুলো উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে সেই উত্তপ্ত পানিগুলো এই যে নলটা আছে সেই নল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। কথাটা বুঝছি? স্যার এখানে গোল ফ্লাক্সে কি হচ্ছে? গোলতলি ফ্লাক্সে কি হচ্ছে? গোলতলি ফ্লাক্সে মূলত রান্না বান্নাটা হচ্ছে। স্যার রান্না বান্নায় যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই যে দুইটা তরল নিয়ে আমরা মিক্স করছি, সেই মিশ্রণে দুইটা তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্যটা মনে করি 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি। তখন সেক্ষেত্রে কি হবে স্যার, যখন আমরা উত্তপ্ত করব এই যে গোলতলি ফ্লাক্সের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে যখন উত্তপ্ত করব, তখন এদের মধ্যে কে আগে বাষ্পীভূত হবে? এ আর বি এর মধ্যে? এ আর বি এর মধ্যে কে আগে বাষ্পীভূত হবে স্যার? বি। বি, যার স্ফুটনাঙ্ক কম সে আগে বাষ্পীভূত হয়ে যাবে। কাজে এখানে যে বাষ্পগুলো উৎপন্ন হচ্ছে, সেই বাষ্পগুলো কি যাওয়ার মতো কোনো পথ আছে এদিকে? উপরে তো খোলা, উপরে মুখটা তো বদ্ধ, যে কারণে সেগুলো এই নল দিয়ে আসবে। কন্ডেন্সার যে নলটা আছে সেই নল দিয়ে আসবে, আসার পরে এদিক দিয়ে যখন আমরা পানি প্রবাহিত করব, তখন এই বাষ্পগুলো কি হয়ে যাবে স্যার, শীতল হবে। শীতল হয়ে সেগুলো আবার তরল হয়ে যাবে, তরল হয়ে এই আলাদা ফ্লাক্সের মধ্যে গিয়ে জমা হচ্ছে। তাহলে একসময় দেখবো যে এভাবে জমা হতে হতে একসময় এখানে যতগুলো বি থাকবে সবগুলো বি বাষ্প হয়ে এখানে জমা হয়ে যাবে। তার মানে এই পাত্রের মধ্যে তখন কে পড়ে থাকবে? স্যার এ পড়ে থাকবে। তাহলে এই পাত্রের মধ্যে পড়ে থাকবে এ, আর সবগুলো বি এখানে চলে আসবে। ফলে আমরা এ আর বি এর মিশ্রণ থেকে দুজনকে পৃথক করে ফেলতে পারতেছি না। এ এখানে পড়ে থাকবে, বি এখানে পড়ে থাকবে। জি স্যার। তাহলে এভাবে স্যার এ কেন পড়ে থাকবে? এ এর স্ফুটনাঙ্ক যে বেশি, বি সবগুলো তো আগে চলে স্যার আসবে। ওটা তো তো বাষ্পীভূত হবে না। হ্যাঁ বাষ্পীভূত হবে, পরে হবে, কিন্তু আমরা তো বি সবগুলো আগে পেয়ে যাবো। যখন দেখবো যে না এখান থেকে বাষ্প আসা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবে যে এখানে যা বি ছিল, এই যে এখানে যা বি ছিল এই গোলতলি ফ্লাক্সের মধ্যে সবগুলো বি বাষ্প হয়ে চলে আসছে। স্যার মূলত এটা করার কারণ দুইটা পদার্থকে পৃথক করে না। হ্যাঁ দুইটা পদার্থকে পৃথক করা। এখন আমরা এই গোলতলি ফ্লাক্সের মধ্যে একে পাচ্ছি, আর এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে বি কে পাচ্ছি। এখন বাষ্প আসা বন্ধ হয়ে যাবে, বাষ্প আসা বন্ধ হয়ে যাবে, কারণ এ এর স্ফুটনাঙ্ক হচ্ছে বি এর চেয়ে অনেক বেশি।
40 ডিগ্রি সেলসিয়াস চেয়ে বেশি, যে কারণে এদিকে বাষ্প আসা যদি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তাহলে বুঝবো যে বি সবগুলো চলে আসছে। স্যার আলাদা দুইটা নল কেন দেওয়া হয়েছে? কোথায় দুইটা নাও স্যার? তো শীতকের ওখানে। এই যে পাইপগুলা, জি স্যার, জি। এই যে একটা পাইপ দিয়ে কি বলছি স্যার, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে না, যে পানি ইনপুট হচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে আমরা এই যে মাথাটা আছে, হ্যাঁ এই মাথাটা দিয়ে আমরা কি করবো, একটা ট্যাপের সাথে যুক্ত করে দিব। তো ট্যাপ যখন ছাড়বো তখন এদিক দিয়ে ঠান্ডা পানি আসবে, ঠান্ডা পানি এসে শীতকের মধ্যে জমা হবে। তো শীতকের দিয়ে যে বাষ্পগুলো আসবে, সেই বাষ্পগুলো ওই বাষ্পগুলো থেকে এই পানিগুলো তাপ শুষে নিবে। তো পানি তাপ শুষে নেওয়ার কারণে বাষ্পগুলো তরল হয়ে যাবে, বাষ্প তরল হয়ে এদিক দিয়ে জমা হবে, আর পানিগুলো উত্তপ্ত হবে, পানিগুলো উত্তপ্ত হয়ে এদিক দিয়ে যে নলটা আছে সেই নল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার, তুমি বলতে চাচ্ছ যে বাষ্পগুলো যখন এদিক দিয়ে আসবে তখন পানির সাথে মিক্স হয়ে যাবে কিনা? জি স্যার, এটাই। না স্যার, এটা মিক্স না হওয়ার জন্য আমি প্রথম দিকে বলছি যে এই যে ভেতর দিকে এই যে খোলস যেটা বলছে, সেই খোলসের ভেতর দিকে একটা পাইপ দেখা যাচ্ছে, একটু জুম করে জি দেখো স্যার। ছবিটাকে। স্যার বাষ্পগুলো আসবে মূলত ভেতরের নলটা দিয়ে, পানি কিন্তু ভেতরে যাবে না, পানি থাকবে যে বাইরের খোলসটার মধ্যে, জি যেখানে স্যার। বাষ্পের সাথে পানি মিশবে না। তাহলে এভাবে আমরা যদি দুই বা ততোধিক তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়, তখন সেক্ষেত্রে আমরা তাদেরকে এভাবে পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে হবে। তাহলে দেখো যে এই পাত্রের মধ্যে পড়ে আছে কে, এ, গোলতলী ফ্লাক্সের মধ্যে পড়ে আছে এ, এবং কনিক্যাল ফ্লাক্সের মধ্যে বি জমা হয়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলছি পাতন প্রক্রিয়া। এখন আংশিক পাতন কখন করবো স্যার? আংশিক পাতন একই রকম, ওটা ছিল শুধু পাতন বা সাধারণ পাতন, আর এটা হচ্ছে আংশিক পাতন। তো আংশিক পাতন আমরা কখন করবো স্যার দেখে নিই, যখন দুই বা ততোধিক তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্যটা 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হয়। 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হলে তখন সেক্ষেত্রে আমরা তাদেরকে আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করব। এখন এই যে আমি যে রেঞ্জটা লিখেছি সেই রেঞ্জটা কিন্তু এক একটা বইতে স্যার এক এক রকম। তোমাদের অক্ষরপত্র বইতে যদ্দূর মনে পড়ে, আমি একটু বইটা দেখে নিই, অক্ষরপত্র বইতে সম্ভবত 20 ডিগ্রি সেলসিয়াস লিখে আছে, এটা হাজার স্যারের বইতে আবার 40 ডিগ্রি সেলসিয়াস লিখে আছে। এখন তোমাদের বইতে তাও কনফার্ম হয়নি, এখানে তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 188, এখানে দেওয়া আছে স্যার লেস দেন 20 ডিগ্রি। 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম বলছি না, তো এটা লেস দেন 20 লিখছে, 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম। এই বই এই অক্ষরপত্র বইতে 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম, আর হাজার স্যারের বইতে দেখলাম 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম আছে। তো স্যার তাহলে কোনটা ঠিক? স্যার এটা হচ্ছে মূলত এমনিতে কাছাকাছি স্ফুটনাঙ্ক যাদের যাদের স্ফুটনাঙ্কের মানটা প্রায় কাছাকাছি, তো তাদেরকে পৃথক করার জন্য মূলত আংশিক পাতনটা করা হয়। মানে প্রায় কাছাকাছি স্যার দুইটাই সঠিক, দুই দিক থেকে দুইটাই সঠিক। আমাদের পরীক্ষা যেটা আসবে আমরা সেটা লিখবো আর কি স্যার, এবং কোনো স্যারের তথ্য কিন্তু আমরা ভুল বলতে পারবো না। তোমাদের পরীক্ষা যেটা আসে, এখন দেখো তো 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম হওয়া মানে তো 40 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম, স্বাভাবিকভাবে কম না? 20 ডিগ্রি কম মানে কি 40 ডিগ্রির চেয়ে কম না? যেটা আসা কি পরীক্ষায় আমরা পড়ে এসেছিলাম মূলত 40 ডিগ্রি দিয়ে, এখন দেখি নতুন বইতে আবার 20 ডিগ্রি সেলসিয়াস দিছে। তো এই পদ্ধতিতে যে কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট যে তরলগুলো আছে সেগুলোকে পৃথক করার জন্য আমরা আগের মতো সাধারণ পাতন পদ্ধতিটা ব্যবহার করতে পারবো না। কারণ দেখো আমাদের সাধারণ পাতনে যেটা ছিল, দুজনের মধ্যে স্ফুটনাঙ্কের ব্যবধানটা ছিল বেশি, সেই কারণে বি আগে বাষ্পীভূত হয়ে গেছে, এটা গোলতলী ফ্লাক্সের মধ্যে পড়েছিল। কিন্তু এখানে দুই বা ততোধিক তরলের মধ্যে স্ফুটনাঙ্ক যেহেতু প্রায় কাছাকাছি, সেজন্য দেখা যায় প্রায় সবগুলো তরলই সামান্য সময়ের ব্যবধানে বাষ্পীভূত হয়ে যায়, যে কারণে ওদেরকে আসলে পৃথক করাটা একটু কষ্টকর। সেই জন্য ওদেরকে পৃথক করার জন্য আমরা একটা আলাদা নল ব্যবহার করবো, একটা কলাম ব্যবহার করবো, যে কলামটাকে বলা হয় অংশ কলাম। দেখো এই যে পাতন পদ্ধতি আমরা কি করতেছি, পাতন ফ্লাস্ক কোনটা স্যার? গোলতলী ফ্লাস্ক যেটা আছে সেটা, এবং শীতক, এদের মাঝখানে কি করব, একটা অংশ কলাম ব্যবহার করব। অংশ কলাম স্থাপন করে আমরা কাছাকাছি স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করব, সেই পদ্ধতিটাকে আমরা বলবো আংশিক পাতন। তার মধ্যে যদি পরীক্ষায় আংশিক পাতন আসে, এই সংজ্ঞাটা কি বলতে পারবো, যে পাতন পদ্ধতিতে পাতন ফ্লাস্ক এবং শীতকের মাঝখানে একটা অংশ কলাম স্থাপন করে কাছাকাছি স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা হয়, তাকে আমরা বলবো আংশিক পাতন। তার সংজ্ঞাটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তো এই অংশ কলামটা কি স্যার? এই যে দেখো এখানে যে কিছু কলাম, বা আমরা বলতে পারি বাল্বের মধ্যে, এখানে দুইটা ছবি দেওয়া আছে অংশ কলামের।
তো এগুলো হচ্ছে অনেকটা বাল্বের মতো। বাল্ব কি স্যার চিনি? বাল্ব নয়, ভাল্ব। ভ জি স্যার। আকার ল ভ, অর্থাৎ বনা ভ, ভাল্ব যেটা বোঝায়, সে ভাল্বটা কি স্যার? বাল্ব হচ্ছে আমাদের বাতিগুলা, এই বাতি না, ভাল্ব। ভাল্বটা কি? যদি আমরা উচ্চারণ অনেক সময় একই রকম করি, কিন্তু একই রকম হবে না উচ্চারণটা। ভাল্বটা কি স্যার? স্যার, ভাল্ব, হ্যাঁ, ভাল্ব বানানটা হচ্ছে ভি এ এল ভি ই, আর বাল্ব যেটাকে আমরা বলছি বাতি, সেটা হচ্ছে বি ইউ এল বি। পার্থক্য আছে দুইটার মধ্যে। ভাল্বটা কি জিনিস স্যার? আমাদের হার্টের মধ্যে কয়েকটা ভাল্ব আছে। বাইকাসপিড বা ট্রাইকাসপিড ওগুলা? জি স্যার। ভাল্ব হচ্ছে কি কপাটিকে বা পর্দা বলতে পারি, যেগুলো শুধুমাত্র একদিক দিয়ে খুলে। ঠিক আছে, দরজাগুলো একদিক দিয়ে খুলে। যেমন ধরো তোমাদের বাসার দরজা যেটা আছে, সেটা কি দুই পাশ থেকে খোলা যায়? ধর ঢোকার জন্য যে দরজাটা আছে, সেটা কি দুদিক না, থেকে স্যার। খোলে নাকি শুধু এক পাশে খোলে? না স্যার, স্যার, এক পাশে। এক পাশে খোলে। তাহলে আমরা এটাই বলতে পারি একটা একমুখী দরজা না, যেটা শুধু একভাবে খুলবে, দুদিকে খুলতে পারবে না, একভাবেই শুধু খুলে। তাহলে এটাকে আমরা একটা ভাল্ব বলতে পারি। বুঝছি স্যার, এই ধরনের কিছু ভাল্ব থাকে এখানে। এই যে অংশ কলাম যেটা আছে, সেই অংশ কলামের মধ্যে কিছু ভাল্ব থাকে এখানে। তো ভাল্বগুলো শুধুমাত্র একভাবেই খুলবে, একদিক দিয়ে খুলে। এখন এই ভাল্বগুলো ব্যবহার করে, অংশ কলামটা ব্যবহার করে আমরা কিভাবে আংশিক পাতনটা করতেছি দেখো। ছবি দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। মনে করো এ এবং বি দুইটা তরল দেওয়া আছে আমার মিশ্রণে। এ এর স্ফুটনাঙ্ক কত হচ্ছে 80 ডিগ্রি এবং বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে বুঝার সুবিধার্থে এটাকে ব্ল্যাক কালার আর বিটাকে রেড কালার করে দিয়েছি। এখন দেখো এখানে কি হচ্ছে। কি হচ্ছে স্যার একটু দেখতে পাচ্ছি, আমরা ব্যাখ্যা করতে হবে এখান থেকে কিন্তু দেখে দেখে। স্যার কলামের কাজটা কি? এসে কাজটা দেখতে পাচ্ছি না, অ্যানিমেশনে কি জন্য দিছি স্যার? স্যার এটা আগে চলে যাচ্ছে কলামের ভেতর দিয়ে, হ্যাঁ, কিন্তু বি, বিটা তো যাচ্ছে না। এটাকে বাধা দিচ্ছে, কলামটা যেতে বাধা দিচ্ছে। এই কলামের কাজটা হচ্ছে এটা। বুঝছি স্যার। এখন এই কলামের কাজটা আমি আরেকটু ব্যাখ্যা, এমনি তোমরা তো প্রক্রিয়াটা দেখে কিছুটা তো আইডিয়া হয়েছে নাকি ছবিটা দেখে? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো এখানে আমরা বলতে পারি যে সাধারণত যে সকল পদার্থের ভর কম হয়, সে সকল পদার্থের স্ফুটনাঙ্কের মানটাও কম হয়। আর যে সকল পদার্থের ভর বেশি, তাদের স্ফুটনাঙ্কের মানটাও বেশি। তোমরা সম্ভবত এসএসসি তে জীবাশ্ম একটা চ্যাপ্টার পড়ছো না, খনিজ সম্পদ জীবাশ্ম? জি স্যার। তো সেখানে স্যার। পেট্রোলিয়ামের বিভিন্ন অংশকে পৃথক করার একটা পদ্ধতি ছিল। ওই যে কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, ন্যাপথা, বিটুমিন, এ ধরনের অনেকগুলো অংশ ছিল। তা দেখো সেক্ষেত্রে তোমরা পড়েছিলে যে যে সকল পদার্থের ভরটা কম, অর্থাৎ যেখানে কার্বন সংখ্যা কম ছিল সেগুলো আগে বাষ্পীভূত হয়ে গেছে, আর যাদের কার্বন সংখ্যা বেশি সেগুলো ধীরে ধীরে নিচে জমা হয়েছে। যেমন কেরোসিন, ডিজেল এগুলো ভর বেশি বলে এগুলো নিচে থাকে। গ্যাসগুলো যেমন মিথেন, ইথেন এগুলো গ্যাস হিসেবে আগে বেরিয়ে আসে। তো ঠিক আছে, আমরা এখান থেকে বলতে পারি যে সকল পদার্থের ভর বেশি সাধারণত তাদের স্ফুটনাঙ্কের মানটা বেশি হয়। এখন এ আর বি এর মধ্যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি এর স্ফুটনাঙ্ক এ এর চেয়ে বেশি, সেজন্য আমরা বলতে পারি বি এর ভর এ এর চেয়ে বেশি, অর্থাৎ বি হচ্ছে বড় আকৃতির আর এ হচ্ছে ছোট আকৃতির। যদি আমি এভাবে বলি, এ এর আকারটা ছোট আর বি এর আকার হচ্ছে বড়। এখন আমাদের এই অংশ কলাম, এটা কাজ হচ্ছে এটা শুধুমাত্র একভাবে খুলবে এবং সেটা বড় জিনিসকে যেতে বাধা দেয়। ছোট ছোট জিনিসগুলো বা ছোট ছোট যে গ্যাসগুলো আছে বা উপাদানগুলো আছে সেগুলো এই বাল্বটাকে ভেদ করে যেতে পারে, অংশ কলামটাকে ভেদ করে যেতে পারে, কিন্তু বড়গুলো বাধা পাচ্ছে। এখন দেখো যে পদার্থের আকার যত বড় সেটা অংশ কলামের দিয়ে ভেতর দিয়ে যাওয়ার সময় তত বেশি পরিমাণে বাধা পাবে, সে কারণে এটা সবার শেষে যাবে। কথাটা বুঝি নেই নাকি? এর আকার ছোট, বি এর আকার হচ্ছে বড়, সেজন্য এই কলামের ভিতর দিয়ে এটা আগে চলে যেতে পারে, কিন্তু বি যেতে পারে না, বি কে বাধা দিচ্ছে সে, এর জন্য বিটা পরে যাবে। ধরো এখানে বি পড়ে থাকবে আর এটা তো আগে চলে গেছে,
যেখানে বি পড়ে আছে আর এখানে এ চলে আসছে। এখন ধরো তোমাকে দুইটা তরল না দিয়ে 3টে বা 4টা তরল দিছে, মনে করি এ বি সি ডি 4টা তরল দিছে। এর মধ্যে এ এর আকার হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ আমি যদি প্রমাণে ধরি যে এ হচ্ছে বি এর আকার বড়, বি হচ্ছে সি এর আকার বড়, সি হচ্ছে ডি এর আকার বড়, তাহলে স্যার সবার শেষে কে যাবে? জি ডি সবার ডি শেষে যাবে, যাবে। অর্থাৎ ডিটা এই পাত্রের মধ্যে, পাতন ফ্লাক্সের এই যে পাত্রের মধ্যে পড়ে থাকবে। ধর এইটা সবার আগে চলে গেল, এটাকে আমরা পৃথক করে নিলাম এই পাত্রের মধ্যে, তাহলে এটা পৃথক হয়ে যাওয়ার পরে আরেকটা পাত্র বসাবো এখানে, আরেকটা পাত্র বসিয়ে বিটাকে পৃথক করে নিব, কারণ এরপরে আসবে কে? বি। বি কে পৃথক করার পরে পাত্রটাকে সরাই ফেলবো, আরেকটা পাত্র যোগ করবো এখানে, এরপর আসবে সি। তাহলে এভাবে সিটাকে পৃথক করার পরে তাহলে আমাদের এই পাতন ফ্লাক্সের মধ্যে পড়ে থাকবে ডি। তাহলে এভাবে আমরা দুই বা ততোধিক তরলের মিশ্রণ থেকে তাদের উপাদানগুলোকে অংশ কলাম ব্যবহার করে এভাবে অংশ অংশ করে পৃথক করতে পারি। এই অংশ অংশ করে পৃথক করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে স্যার আংশিক পাতন পদ্ধতি। স্যার তীর চিহ্ন দিয়ে উপরের দিকে সেটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে উপরের দিকে যে সেটা বোঝাচ্ছে স্যার, ওই যে আমরা যে একটু আগে একটা পাইপের ছবি দেখেছিলাম মনে আছে? দুইটা পাইপ ছিল না, স্যার একটা দিয়ে পানি ঢুকছে, ঠান্ডা পানি ঢুকছে, আরেকটা দিয়ে গরম পানি বেরিয়ে গেছে। তো এখানেও একই রকম, যে এটা দিয়ে ঠান্ডা পানি ঢুকছে আর এদিক দিয়ে পানিগুলো, গরম পানিগুলো বেরিয়ে গেছে। এটা তো হচ্ছে শীত, ওই নলটা, এই নল, আর এটা হচ্ছে উপরে কাভারটা যেটা খোলস বলছিলাম। তো এখন কি ব্যাখ্যা করা যাবে? স্যার আমাদেরকে কি চিত্র আঁকতে হবে? চিত্র পারলে রাখবা আর কি। এদিকে স্যার বলবো, পারি না আমি তো। কি পারি না, আমার বায়োলজিতে কঠিন কঠিন চিত্র আঁকতে পারো প্র্যাকটিক্যালের জন্য, হার্টের চিত্র আঁকতে পারো, হার্টের তুলনায় এটা অনেক সোজা না? স্যার আমার চিত্রগুলো দেখার মতো হয়। দেখার মতো, তুই বুঝতে পারলো হয়েছে। আমার চিত্র তো আরো খারাপ, এই জন্য আমি ছবি দিচ্ছি। আমার আঁকার হাতটা খুবই খারাপ, যে কারণে ছবি দিচ্ছি এখানে। পারভেজ স্যার হলে, আচ্ছা পারভেজ স্যারকে চিনো? চিনো তো মনে হয়। পারভেজ স্যার তোমাদের ক্লাস নেয় না? চিনি স্যার, বোটানি ক্লাস। পারভেজ স্যার হলে না হয় আঁকতাম আর কি, চেষ্টা করতাম। আমার চিত্রগুলো আরো খারাপ, এরা যে মোটামুটি বুঝাইতে পারলে হবে। স্যার আঁকতে আঁকতে একটু টাইম সব চলে যাবে। কোথায় যাবে? তোমাকে একদম যে সুন্দর করে আঁকতে হচ্ছে তা তো না, তুমি কলম দিয়ে ফ্রি হ্যান্ড এঁকে দাও, মানে তোমাকে বুঝাইতে পারলে হয়েছে যে তুমি এটা আংশিক পাতন ছবি স্যার আঁকছো। বুঝবেন না এরকম করে আঁকলে তো। কত বেশি সময় যাবে স্যার? আড়াই ঘন্টা পরীক্ষা, 5টা তারপরে প্রশ্ন টিচারের আনসার দাও। মাথা খারাপ হয়ে যাবে, আমাকে নাম্বারই কমাই দিবে। না, পারলে একবার, কি না পারলে প্রয়োজন নেই। আর তোমাদের কেমিস্ট্রি তো আড়াই ঘন্টা সময় নেই, আড়াই ঘন্টার মধ্যে 5টা প্রশ্ন আনসার, স্যার এগুলো অনেক সময় যায়। কেমিস্ট্রিতে দেখা যায় সময় অনেক বেঁচে যায়। তাহলে আমরা দুইটা প্রক্রিয়া সম্পর্কে জানছি, একটা হচ্ছে স্যার পাতন আর একটা আংশিক পাতন। এরপর আসে স্যার সংস্ফুটন মিশ্রণ। এখানেও ওই যা অভ্রতে টাইপ করার কারণে একটু বানান ভুল হয়েছে, তোমরা একটু বানানগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর কি, বানানগুলো কিছুটা ভুল হয়েছে, অভ্রতে টাইপ, ওই যে যুক্ত বর্ণটা আসতেছে না। সমস্ফুটন মিশ্রণ, এই সমস্ফুটন মিশ্রণ এমনি কথাটা মানে কি স্যার? দেখো তো, যে সমস্ফুটন মিশ্রণ, এই কথাটা মানে কি? স্যার মানে দুইটা যে মানে পদার্থ থাকবে দুটোর স্ফুটনাঙ্ক সমান হবে। ভেরি গুড। তাহলে দুইটা তরলের মিশ্রণের স্ফুটনাঙ্কটা যদি সমান হয়ে যায় সেটাকে আমরা বলবো সমস্ফুটন মিশ্রণ। বুঝছি স্যার? এখন এই সমস্ফুটন মিশ্রণে আমরা সংজ্ঞাটা দেখে নিই। যে নির্দিষ্ট সংযুক্তিতে, স্যার সংযুক্তি কি চিনি আমরা? তো সংযুক্তি এসএসসি তে করছি, যেমন পানির শর্করা সংযুক্তি। হ্যাঁ, পানির শর্করা সংযুক্তি, হাইড্রোজেন 11%, 11.11%, অক্সিজেন হচ্ছে 88%। সংযুক্তিটা তো চিনি স্যার, একটা নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হওয়া। তাহলে যে নির্দিষ্ট সংযুক্তিতে একটা তরল মিশ্রণ একটি বিশুদ্ধ তরলের ন্যায় তার সংযুক্তিটা অপরিবর্তিত রেখে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে, তাকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ। অর্থাৎ এই বইয়ের কথাটাকে যদি আমি একটু সহজ ভাষায় বলতে যাই, তখন আমরা এভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট সংযুক্তিতে আমরা দেখবো যে স্যার দুইটা তরলের যদিও স্ফুটনাঙ্কের পার্থক্যটা আছে, কিন্তু দুইটা তরলের মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য যদিও আছে, কিন্তু আমরা দেখবো যে একটা নির্দিষ্ট সংযুক্তিতে ওই দুইটা তরলই একই সাথে ফুটতে শুরু করবে। এই মিশ্রণটাকে বলা হয় সমস্ফুটন মিশ্রণ। কি বলছি স্যার? যে দুইটা তরল যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য আছে, তাহলে ওই ধরনের দুইটা তরলকে যদি আমরা একটা নির্দিষ্ট সংযুক্তিতে বা নির্দিষ্ট অনুপাতে যখন মিশাবো, তখন দেখবো যে ওই মিশ্রণে দুইটা উপাদানই একই সাথে একই তাপমাত্রায় ফুটতে থাকবে। এই মিশ্রণটাকে আমরা বলবো সমস্ফুটন মিশ্রণ। ইংলিশে এটাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সার। যেমন আমরা রেকটিফাইড স্পিরিটের নাম শুনছি স্যার,
আলাদিনের স্যারাকগুলো দেখছি না আমাদের স্কুলে? জি স্যার। প্রায় সবারই স্কুলে মনে হয় এই যে ল্যাবের মধ্যে আলাদিনের স্যারাকগুলো দেখা হয়েছে। তো আলাদিনের স্যারাকগুলোতে স্যার যে জ্বালানিটা দিচ্ছে সেটার নাম কি জানি? আলাদিনের স্যারাক কোনগুলো স্যার? বুঝছি কিনা আলাদিনের স্যারাক? তো আমি এমনি বলতেছি বুঝার জন্য। আলাদিনের স্যারাক কোনগুলো? স্কুলের মধ্যে কি তোমরা স্পিরিট ল্যাম্প ব্যবহার করছো? জি স্যার। ওই যে কুপি বাতির মতো আর কি, আলাদিনের স্যারাক বলতেছে এই জন্য, কুপি বাতির মতো যেগুলো আছে। তো ওই স্যারাকগুলোতে দেখা যায়, ওই স্পিরিট ল্যাম্পগুলোতে দেখা যায় তোমার একটা তরল দেয়, ওটার নাম হচ্ছে কি স্পিরিট বা রেকটিফাইড স্পিরিট। তো রেকটিফাইড স্পিরিটটা তৈরি করা হয় মূলত, দেখো একটা সংযুক্তি আছে সেখানে 95.6% থাকবে ইথানল এবং 4.4% থাকে পানি। তার মানে 100 ml দ্রবণ যদি তুমি তৈরি করো সেখানে 4.4 ml পানি দিবা আর বাকি 95.6 ml হচ্ছে ইথানল। এদের যে মিশ্রণ, সেই মিশ্রণটাকে বলা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। যেখানে দেখো ইথানলের স্ফুটনাঙ্ক কত 78.3 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যখন আমরা এই অনুপাতে এই দুটা তরলকে মিশাবো, ইথানল তরল, পানীয় তরল, যখন এই অনুপাতে মিশাবো 95.6% ইথানল এবং 4.4% পানি, যখন এই অনুপাতে মেশানো হয় তখন দেখা যায় দুইটা তরলই একই সাথে 78.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে। এর জন্য আমরা বলবো যে রেকটিফাইড স্পিরিট হচ্ছে একটা সমস্ফুটন মিশ্রণ। বুঝছি স্যার? জি স্যার। তো এটা আমাদের পরীক্ষা দিতে পারে যে সমস্ফুটন মিশ্রণ কি। বা আরেকটা প্রশ্ন আছে অনুধাবনমূলক, এটাও গুরুত্বপূর্ণ, বলে যে সমস্ফুটন মিশ্রণগুলো থেকে উপাদানগুলোকে আমরা আংশিক পাতন প্রক্রিয়া বা পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে পারি না কেন? কারণ এখানে উত্তরটা তো বলাই হয়ে গেছে, যেহেতু দুইটা তরলের স্ফুটনাঙ্ক একই হয়ে যায়। পার্থক্য থাকে না, সরি, মানে পার্থক্য থাকলেও বোঝা যায় না, এর জন্য আর কি পাতন তো সম্ভব হ্যাঁ হবে ভেরি না। গুড। হ্যাঁ দেখো, যদিও দুইটা তরলের মধ্যে স্ফুটনাঙ্ক পার্থক্য ছিল, কিন্তু যখন ওই অনুপাতে আমরা মেশাই, একটা নির্দিষ্ট অনুপাতে যখন মেশাই, তখন দেখা যায় দুইটা তরলের স্ফুটনাঙ্ক একই হয়ে যায়, অর্থাৎ একই তাপমাত্রায় দুইটা তরলই ফুটতে থাকে। যে কারণে দুইটা একই সময় বাষ্পীভূত হয়ে যাবে, একই সময় বাষ্পীভূত হয়ে যায় বলে আমরা সমস্ফুটন মিশ্রণকে আংশিক পাতন প্রক্রিয়ায় বা পাতন প্রক্রিয়ায় পৃথক করতে পারবো না, কারণ দুজনে একই সাথে ফুটবে। বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এই প্রশ্নটা বাস্তবের অনুধাবনে। তাহলে এখন দেখো এই যে এখানে একটু আবার একটু অ্যানিমেশন ব্যবহার করার চেষ্টা করছি, যে দুইটা তরল দেখো যে পানিটাকে ব্লু করে দিয়েছি আর ইথানলটাকে রেড করে দিয়েছি, দুইটা তরলই একই সাথে ফুটতেছে, একই সাথে বাষ্পীভূত হয়ে একই সাথে ঘনীভূত হচ্ছে, যে কারণে এখান থেকে আমরা উপাদানগুলোকে পৃথক করতে পারি না। অ্যানিমেশনটাই বুঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখানে পৃথক করা যায় না কেন এটাও নিশ্চয়ই বলতে পারবো। এখানে যদিও বইয়ের ভাষায় আছে একটু, তো আমরা তো নিজেদের ভাষায় কি পারবো কিনা স্যার, যে কথাগুলো বলছে এগুলো দিয়ে? স্যার পারবো। ওকে স্যার, এরপর আসা যাক, সময় তো শেষ হয়ে গেছে। তাহলে আজকে এতটুকু রেখে দিই, বাষ্পবাতনটা আগামী দিন তাহলে আলোচনা করি। আগেরটা জি স্যার। হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা আগামী দিন, যেহেতু আজকে সময়টা শেষ, আমরা আগামী দিন বাষ্পবাতনটা আলোচনা করব। ঠিক আছে স্যার? ওকে, আজকে এখানেই এতটুকু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।